হুট করে দূরে সরে যাওয়ার ভীষণ অসহায় লাগছে নিজেকে। সে আমায় ত্যাগ করেছে, কিন্তু আমি বুঝলাম না আমার দোষটা কি। আমি সারোয়ার আর ওর মাকে আশ্রয় দিয়েছি, এটাই কি আমার দোষ? কিন্তু ওর তো জানার কথা কোনো কিছু আমি ইচ্ছে অনুযায়ী হচ্ছে না। পরিস্থিতি এখন আমার অনুকূলে নেই। মেয়েরা চাইলেও অনেক কিছুই করতে পারে না, তাদের সমাজ সংসার নিয়ে বড্ড বেশি ভাবতে হয়। মেয়েদের দায়বদ্ধতার জবাবদিহিতা অনেক বেশি সমাজের কাছে। আমি ছটফট করি অক্ষম, আক্রোশ নিয়ে। কারো সাথে কথা শেয়ার করতে না পেরে নিজেকে ভীষণ একলা আর অসহায় আবিষ্কার করলাম। কার কাছে অভিযোগ করব, কার কাছে বিচার চাইবো? সেদিন চেম্বার শেষ হওয়ার পরেও বসেছিলাম, বাসায় ফিরতে মন চায় না। সারোয়ার ইদানিং অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। স্বামীর অধিকার চায় সে, আমার বেডরুমে ঢুকতে চায়। আমি ওর স্পর্ধা দেখে অবাক হই না আর। ও ধরেই নিয়েছে আমি ওকে মেনে নিয়েছি তিতুনের কারণে। তিতুন আমার দুর্বল জায়গা, তাই তিতুনের কথা বলে আমায় ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। একটু একটু করে নিজেকে আমাদের জীবনে ফিট করার আপ্রাণ চেষ্টা করছে। সব বুঝছি আমি, কিন্তু চুপ করে আছি। আমার চুপ থাকা দেখেও ও আরো বেশি সাহসী হচ্ছে। খুব করে বুঝতে পারছি সারোয়ারকে অতি শীঘ্রই থামাতে হবে, না হলে আমার জীবন আবারও অন্ধকারে তলিয়ে যাবে। কিছু করা দরকার, কিন্তু কি করব? একা চেম্বারে বসে বসে ভাবছিলাম, এর মধ্যেই জান্নাত এলো। ম্যাম, আপনার জন্য একটা চিঠি আছে। মাথা তুলে অবাক কণ্ঠে জানতে চাইলাম, চিঠি? কার চিঠি? রঙ্গন স্যার দিয়েছিলেন। রঙ্গন? জান্নাত মাথা দুলায়। স্যার আজকের দুপুরের ফ্লাইটে চলে গেলেন আমেরিকায়, আর মনে হয় ফিরবে না। বিদায় নিতে এসেছিলেন। যাওয়ার আগে চিঠিটা আমায় দিয়ে বললেন আপনাকে দিতে। শুনে বিস্মিত হওয়া উচিত আমার, কিন্তু কোনো অনুভূতি জাগলো না। আমার বোধ শক্তি মনে হয় নাই হয়ে গেছে। কথাগুলো কানে ঢুকলেও যেন মনে গাঁথলো না আমার। আমি হতবিহ্বল হয়ে এদিক সেদিক দৃষ্টিপাত করি। মনটা চঞ্চল হরিণীর মতো ছটফট করছে। অস্থির মনে বারবার ঘুরে ফিরে একটা কথাই আসছে, রঙ্গন চলে গেছে। আমাকে ছেড়ে চলে গেছে রঙ্গন। আমার একমাত্র বন্ধু আমায় একাকিত্বের মাঝে ডুবিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। দুপুর, চিঠি পেয়ে অবাক হয়েছিস জানি। এটাও জানি আরো অবাক হয়েছিস আমার চলে যাওয়ার খবর পেয়ে। তুই একদিন সারোয়ারকে না জানিয়ে পালিয়ে এসেছিলি। জানতাম না এমন দিন আমার জীবনেও আসবে। জানিস, কাজটা করতে আমার মোটেও ভালো লাগেনি। ভীষণ বাধ্য হয়ে কাজটা করেছি। আর পারছিলাম না রে। নতুন করে তোর সাথে সারোয়ারকে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। আমি জানি তোর কোনো দোষ নেই। কি বা করতি তুই? সারোয়ারকে ডিভোর্স দিতি? তারপর তিতুন যখন বড় হয়ে প্রশ্ন করবে, তখন কি জবাব দিবি? তাছাড়া খালা এখন মৃত্যুশয্যায়। নির্দয়ের মতো তাদের ছেড়ে দেয়া কোনো মানবিকতার কাজ হতো না। তুই ভালো সিদ্ধান্তই নিয়েছিস। সব ঠিক আছে, দোষ আসলে আমারই। নতুন করে ঠকে যেতে ভীষণ আপত্তি আমার, তাই আগে থেকেই পালিয়ে গেলাম। তোর মনে আছে আমাদের পরিচয়ের দিনের কথা? তুই কি জানিস, প্রথম দিন তুই আমাকে যে কলমটা দিয়েছিলি সেটা আজও সযত্নে রক্ষিত আছে আমার কাছে। আমি মাকে বলেছিলাম তোর কথা। মা নিজেও মনে মনে তোকেই বৌমা ভেবে কত স্বপ্ন সাজিয়েছিল। আফসোস, সেসব স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সারোয়ারের বাবা মারা যাওয়ার পর মা কেন জানি ওর প্রতি বেশ নরম ছিলেন। ও কিছু চাইলে সেটা আমার জিনিস হলেও আমি মন খারাপ করলেও মা দিয়ে দিতেন। সত্যি বলতে মায়ের সাথে এসব নিয়ে অনেকবার ঝামেলা হয়েছে আমার। মায়ের একটাই কথা, বাবা হারা ছেলে ওকে মায়া কর। ওকে মায়া করতে করতে আমি আমার জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস হারিয়ে ফেললাম দুপুর। সেদিন যদি খুনাক্ষরেও সারোয়ারের ও ভীষণ থিটের পেতাম, তাহলে কখনোই তোর সাথে ওর পরিচয় করিয়ে দিতাম না। তোর সাথে সম্পর্ক করা, তোকে বিয়ে করা সারোয়ারের জেদ ছিল। শুধু আমাকে হারিয়ে দেয়াই যেন ওর একমাত্র উদ্দেশ্য। কেন এমন করতো আজ পর্যন্ত ভেবে পাইনি। শেষ দিনগুলোতে মা খুব অপরাধ বোধে ভুগতেন। ভাবতেন আমার তোকে না পাওয়াতে সেই দায়ী। আমি নিজেও অবশ্য তাই ভাবতাম। তখন কিভাবে নিজেকে সামলে নিয়েছি আমি জানি না। ভেবেছিলাম জীবনে কোনো দিন তোর পথ মারাবো না, কিন্তু দ্বিতীয়বার যখন তুই আমাকে ডাকলি সব প্রতিজ্ঞা ভুলে গেলাম। আর বলবই না বা কেন। তোর বাস তো আমার মনে। তোকে ভেবে ঠোঁটের কোণে হাসি ফোটে। পুনরায় তোকে পেয়ে বরং এভাবে ভাবতে লাগলাম, তুই আমার জীবনে এসেছিস মানে এবার আমার হয়েই যাবি। কিন্তু গত কয়েকদিন ধরে যা হচ্ছে তাতে নিজেকে বুঝতে ইম্পসিবল মনে হচ্ছে। নিজেকে সামলাতে না পেরে যদি উল্টোপাল্টা কিছু করে বসি, সেই ভয় পালিয়ে যাচ্ছি। আমি চাই না আমার কারণে তোর জীবনে বিন্দু মাত্র কোনো সমস্যা হোক। তুই যেখানে যার সাথে থাকিস না কেন, তুই ভালো থাকলেই আমি খুশি।
আমার হয়তো আর ফেরা হবে না। হাসপাতালের শেয়ারটা ধীরে ধীরে তুলে নেব। অনেক দিন ধরে অফার পাচ্ছিলাম, তোর নিরাপদ জীবনের স্বার্থে তোর থেকে দূরে সরে আসার অফারটা লুফে নিলাম। তুই অনেক ভালো থাকিস দুপুর। রঙ্গন। আমি চিঠি বন্ধ করে হাউমাউ করে কাঁদছি। রঙ্গন কিভাবে পারলো এমনটা করতে? এতদিন একসাথে থেকে কি একটুও বোঝেনি আমায়? এই দুপুরের কাছে কি একবারও জানতে চাওয়া যেত না সে কি চায়? আমার দিন যায় রাত যায়, কোন দিক দিয়ে আমি টেরই পাই না। ক্লান্তিতে চোখ বুজে আসে আমার, অথচ ঘুমোতে পারি না। দিনে রাতে অসংখ্য বার রঙ্গনকে মেসেজ করি, ফোন দিই, কোথাও থেকে কোনো সাড়া পাই না। রঙ্গনের এমন কঠিন আচরণ আমায় দংশিত করে সর্বদা। বুকের মধ্যে চাপ ধরা ব্যথা আমায় দিনকে দিন রোবটে পরিণত করছে। সেদিন গভীর রাতে দরজায় ঠকঠক শুনে সজাগ হলাম। সরার মৃদু স্বরে ডাকছে আমায়। দুপুর, দরজাটা খোলো না। আর কতদিন এরকম চলবে? আমি ভয়ে গুটি মেরে তিতুনকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। সরার ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে একসময় চলে যায়। ভাবছি কালই একটা বিহিত করতে হবে এর। না হলে একসময় আমার পরাজয় অনিবার্য। সকালে অফিসে যাওয়ার আগে সরারকে বললাম, কাল রাতে যা হয়েছে দ্বিতীয়বার হলে তোমাকে রাফির হাতে তুলে দিব আমি। ওনাকে মনে হয় তুমি ঠিকঠাক চেনোনি। উনি একজন গুন্ডা শ্রেণীর মানুষ। আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই টের পাবে কত ভালো মানুষ উনি। আমার কোনো উপকার করতে পারলে সে নিজেকে ধন্য মনে করবে। এটা লাস্ট ওয়ার্নিং ধরে নাও। আশা করি তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। সরোয়ার কিছু বলল না, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলো। আমি না খেয়ে বেরিয়ে এলাম। গাড়িতে বসে প্রতিদিনের মতো রঙ্গনের মেসেঞ্জারে কল করি। বরাবরের মধ্যে আনরিচেবল। রঙ্গন সব জায়গা থেকে আমায় ব্লক করে দিয়েছে। যোগাযোগের কোনো উপায় রাখেনি। অন্য কারো কাছে রঙ্গনের কথা জিজ্ঞেস করতে বড্ড লজ্জা করে। রঙ্গন আমার কতটা ক্লোজ এটা এখানকার সবাই জানে, অথচ সেই রঙ্গনের সাথে আমার কোনো যোগাযোগ নেই। এটা লোককে জানতে দিতে চাই না আমি। দুপুরবেলা হঠাৎ সার্ভারের ফোন। দুপুর, মা যেন কেমন করছে। তুমি কি আসবে একবার? আমার ভ্রু কুঁচকে গেল। সার্ভারকে বিশ্বাস করি না আমি মোটেও। আমি বললাম, অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, হসপিটালে নিয়ে এসো। যেতে চাচ্ছে না। প্লিজ কষ্ট করে এসো একবার। আমি ফোন কেটে দিয়ে মোমেনা খালাকে ফোন করি। সত্যি শাশুড়ির শরীর খারাপ কিনা জানতে চাই। সত্যতা যাচাইয়ের পর আমি বাসায় ফিরি। ওনার ঘর জুড়ে বমির গন্ধ। সারোয়ার জানালো প্রচুর বমি করেছেন। বসলেই নাক দিয়ে রক্ত আসছে। সারোয়ারের চেহারা রক্ত শূন্য। আমাকে দেখা মাত্রই উনি আমায় কাছে ডাকলো। আমি তো থাকবো না, ছেলেটাকে একা ছেড়ে দিও না, ওর একা থাকার ক্ষমতা নেই রে মা। আমি কঠিন গলায় বলি, অসুস্থ অবস্থায় এসব চিন্তা বাদ দিন। আমি আপনার কোনো আবদার আমলে নিচ্ছি না, মাফ করবেন আমায়। রক্তবন্ধে ইঞ্জেকশন দিচ্ছি, প্লিজ ঘুমানোর চেষ্টা করুন আপনি। উনি আর একটা কথাও বলেননি, চুপচাপ শুয়ে পড়লো। রাতে তিতুনকে নিয়ে খেতে বসেছিলাম। সারারও এলে খেতে। কিছুক্ষণ পর উনিও এলেন। সে রাতে প্রথমবারের মতো উনি আমাদের সাথে খাবারের টেবিলে এসে বসলেন। তিতুনের সাথে টুকটাক হাসাহাসি খুনসুটি করলেন। উনি খাবার খেলেন খুব সামান্য, তবে চেহারায় পরিতৃপ্তির ছাপ। ঘুমোতে যাওয়ার আগে হঠাৎ আমায় বললেন, দুপুর, তুমি অনেক ভালো একটা মেয়ে, আমরাই তোমাকে চিনতে পারিনি। তোমাকে অনেক কষ্ট দিয়েছি গত কিছুদিন, আমাকে মাফ করে দিও মেয়ে। আমি অবাক হলাম ওনার কথায়। উনি মুখে হাসি নিয়ে নিজের রুমে ঢুকলেন। কিছুটা অস্বাভাবিক ঠেকলো ওনার আচরণ। পাত্তা না দিয়ে ঘুমোতে গেলাম আমি। সকালে ঘুম ভাঙলো সারোয়ারের চিৎকারে। ছুটে গেলাম ওনার রুমটাতে। সারোয়ার ওর মাকে জড়িয়ে ধরে কাঁদছে বাচ্চা ছেলের মতো। আমি অবাক হলাম না, এমনটাই হওয়ার ছিল। তিতুনও পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে দরজায়। বাবাকে কাঁদতে দেখে তিতুন ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরে বারবার জানতে চাইছে। বাবা কেন কাঁদছে? দিদুনের কি হয়েছে? দিদুন, কথা বলছো না কেন? আমি জবাব দিতে পারি না। মোমেনা খালাকে ইশারা করি তিতুনকে সরিয়ে দিতে। ওনার কাছে এগিয়ে গেলাম। চোখ দুটো আধ বোঝা হয়ে আছে, মুখটা কি খানিকটা হাসি হাসি। আমি আলতো করে হাত ছুঁয়ে চোখ বন্ধ করে দিলাম তার। গা ঠান্ডা, মানে বেশ অনেকক্ষণ হলো গত হয়েছেন। ভালো মতো তাকিয়ে দেখলাম ওনাকে। না, কষ্টের কোনো ছাপ নেই, চেহারায় শান্তি শান্তি ভাব। মানুষটা হয়তো এটাই চাইছিলেন, আমার কাছে এসে অন্তিম শ্বাস নেয়া। ওনার ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু কেন চেয়েছিলেন এমনটা? উত্তরটা কখনো জানা হয়ে উঠবে না। তবে কেন যেন এই মুহূর্তে ওনার প্রতি আমার সমস্ত অভিমান অভিযোগ গায়েব হয়ে গেল। যা অনুভব করলাম তা হলো মায়া, প্রগাঢ় মায়া। ওনার গত হওয়ার 4 দিন পার হয়ে গিয়েছে। সারোয়ার বেশ চুপচাপ হয়ে গেছে, কথাটা তো বলে না, বেশিরভাগ সময় শুয়ে থাকে। বিকেলে ওনার জন্য দোয়ার আয়োজন করেছিলাম।
সেসব পার চুকিয়ে রাতে তিতুন ঘুমিয়ে পড়ার পর সার্ভারকে ড্রয়িং রুমে ডেকে দিলাম। তোমার সাথে জরুরি কিছু কথা আছে সার্ভার। সার্ভার চুপচাপ এসে বসলো আমার সামনে। কি বলবে বলো? আমি ভনিতা না করে সরাসরি ওকে বললাম, এভাবে আর কতদিন চলবে? সার্ভার বিস্মিত হয়ে তাকায়। কিভাবে? এই যে সারাদিন বাসায় থাকা। শোনো সার্ভার, সরাসরি একটা কথা বলি তোমায়। এতদিন তোমার মা ছিল, মরণাপন্ন মানুষ, তাকে কষ্ট দিতে চাইনি বলে চুপ করেছিলাম। এখন আর রাগ ঢাক করে কোনো লাভ নেই। সার্ভারের বিস্ময় কমেনি, সে মাথা নেড়ে বলে, কি বলতে চাও পরিষ্কার করে বলো দুপুর। আমি তোমার থেকে ডিভোর্স চাইছি সার্ভার। তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। শুধু তিতুনের জন্য হলেও পারবো না আমি। সার্ভারের চেহারার অবাক ভাব ধীরে ধীরে কেটে গেল, সামান্য হাসলো সে। কিন্তু রঙ্গন তো তোমাকে ছেড়ে চলে গেছে, ও আর কখনো ফিরবে না, এইটুকু বেশ বুঝেছি। তাহলে কার আশায় ডিভোর্স দেবে? এতদিন রঙ্গন ছিল তাই একা থাকতে পেরেছ, এখন কি একদম একা একা তিতুনকে নিয়ে থাকতে পারবে? আমি খানিকক্ষণ তাকিয়ে থেকে সারোয়ারকে দেখলাম। ওকে বেশ শান্ত আর বিশ্বাসী দেখাচ্ছে, যেন ধরেই নিয়েছে আমি ওকে কখনোই ছাড়বো না। ওর বিশ্বাস দেখে হেসে দিলাম। মানুষ বেশিরভাগ সময়ই অকারণ ভয়ে ভীত থাকে, নিজেকে চেনে না, মন বোঝে না, যার ফলে পদে পদে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। নিজেকে চেনে না বলেই বছরের পর বছর অন্যায় জেনেও চুপ করে থাকে, রিস্ক নিতে চায় না, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। আমার কথাই ধরো, আমি ডিভোর্সি তকমার ভয়ে তোমার থেকে পালিয়ে এসেছিলাম, অথচ সেদিন যদি ভয়কে জয় করে রিস্ক নিয়ে পালিয়ে না আসতাম, বরং নিজ উদ্যোগে আমি তোমার কাছ থেকে সরে আসতাম, তাহলে আজ এতদিন পর তোমায় সহ্য করতে হতো না আমায়। তোমার কারণে রঙ্গনের মতো মানুষকে হারিয়ে ফেলতে হতো না আমায়। বলতে বলতেই থেমে যাই আমি, দীর্ঘশ্বাস গোপন করে সারোয়ারের মুখ পানে তাকাই। একদিকে ভালোই হয়েছে, এতদিন সব কিছু চোখের সামনে থাকার পরেও অন্ধ ছিলাম আমি, দেখেও দেখিনি, বুঝেও বুঝিনি। তুমি এসে সেই চোখ খুলে দিলে আমার। মাঝে মাঝে এমন ভুল করা দরকার বলে মনে করছি আমি। ওই যে বলে না, মাঝে মাঝে অন্ধকারে আলো খুঁজে পাওয়া যায়, ওই রকম ব্যাপার আর কি। সারোয়ার জানতে চাইলো, তুমি সত্যি একা থাকবে? আমি থাকবো না, রঙ্গন নেই, পারবে থাকতে? সারোয়ার জানতে চাইলো, পারতে হবে। বলে যে মানুষ একবার ভুল করলে সেটা ভুল, কিন্তু বারবার একই ভুল করলে সেটা আর ভুল হিসেবে গণ্য হয় না, সেটা হবে অপরাধ। আর অপরাধের জন্য শাস্তি তো পেতেই হবে, তাই না? যে মানুষটা সব সময় আমার সাথে ছিল, তাকে আমি চিনতে পারিনি, নিজ দোষে হারিয়ে ফেলেছি তাকে আমি। এখন একা থাকার এতটুকু সাজা তো প্রাপ্য আমার। এই সাজা আমি মাথা পেতে নেব। আর তিতুনকে কি বলবে যদি বড় হয়ে বলে কেন ও বাবা ছাড়া বড় হলো? কি জবাব হবে তোমার? আমি অবাক হয়ে বলি, বাবা ছাড়া কেন বড় হবে? তুমি আছো না, যদি বাবা হিসেবে দায়িত্ব পালন করতে চাও তাহলে দূর থেকেও করা যায়। তিতুনকে তোমার থেকে কেড়ে নিচ্ছি না আমি, তুমি নিয়ম করে মেয়ের দায়িত্ব পালন করতে পারবে, কোনো বাধা নেই এই ক্ষেত্রে। বড় হলে তিতুনকে বুঝিয়ে বলবো কেন আমরা একসাথে থাকিনি। যদি সে বুঝদার হয় তাহলে তার মাকে বুঝবে আশা করি, আর না বুঝলে তুমি তো আছোই। সারোয়ার হা করে তাকিয়ে আমার কথা গিলছিল, হুট করে হেসে দিল। বুঝতে পারছি, রঙ্গনের চলে যাওয়াটা বেশ ধাক্কা দিয়েছে তোমায়। এই কয়দিনে পরিপক্ক হয়ে গেছো, কিন্তু দুপুর আমার কি হবে বলো তো? মা ছাড়া আমি তো একদম একা হয়ে গেলাম। এখন তোমরাও যদি আমার জীবনে না থাকো তাহলে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। আমি খানিকটা উদাস হয়ে জবাব দিলাম, তুমি এতদিন শুধু নিজের জন্য বেঁচেছো সার্ভার, এখনো না হয় তাই করো, নিজের জন্যই বাঁচো, নিজেকে নতুন করে করো। এমনিতেও তোমার প্রতি আমি কোনো টান অনুভব করি না, তোমারটা বিবেচনায় আনছি না আমি, কারণ আমার প্রতি তোমার আগ্রহ আগে থেকেই নাই হয়ে গিয়েছিল। এখন তুমি একাকিত্বের ভয়ে আমাদের আগলে ধরতে চাইছো, অন্য কিছুই না। সব বাদ দিয়ে আমরা না হয় তিতুনের জন্য ভালো বন্ধু হয়ে থাকবো। সারোয়ার একদম লক্ষ্মী ছেলে বনে জিজ্ঞেস করলো, আজই চলে যাব? না, 40 দিন হোক, আমি ডিভোর্স পেপার রেডি করছি। 40 দিন পরে ডিভোর্স পেপার সাইন করে বিদায় নেবে তুমি। আশা করি কোনো ধরনের কোনো পন্থা অবলম্বন করবে না। সারোয়ার জবাব দিল না, চুপচাপ উঠে গেল। আমি অনেকটা সময় একা একা বসে থাকি চুপচাপ। এলোমেলো ভাবনা মনকে দ্রবীভূত করে। অভিমানেরা পাখির মতো হয়, ওদের খাঁচার বন্দি করে না রাখলে বড্ড জ্বালায়, ফাঁক পেলে একদিন ঠিক ঠিক উড়াল দেয়। সারোয়ার আশাতে রঙ্গনের অভিমান সুযোগ পেয়েছে, আর কতই বা সইবে বেচারা, সবকিছুর একটা লিমিট তো আছে। 40 দিন পার হলো, আমি সারোয়ারের সামনে ডিভোর্স পেপার রাখি। সারোয়ারের মুখ বড্ড করুণ দেখায়। ডিভোর্স কি জরুরি দুপুর? আর রঙ্গন ফিরলে না হয় দিও, ততদিন আমি তিতুনের কাছাকাছি থাকতে পারবো। আমি মাথা নাড়ি, যা 5 বছর আগে হওয়ার ছিল তা আজ নয় কেন, আর একদিনও না সারোয়ার। তুমি রঙ্গনের আশায় আমাকে দূরে ঠেলে দিচ্ছ,
বোকামি করছো দুপুর। রঙ্গনকে আমি ভালো মতো চিনি, ও আর ফিরবে না। তিতুনকে নিয়ে কষ্ট হবে তোমার। হলে হবে, রঙ্গনের এত বছরের কষ্টের তুলনায় তা হবে অতি নগণ্য। আমি সয়ে নিব সারোয়ার, তুমি অত ভেবো না। আমি কিন্তু এই শহরেই থাকবো দুপুর। আমি হেসে দিলাম। এতদিন তো তুমি আমার চোখের সামনেই ছিলে সারোয়ার, কি হয়েছে? আমাদের মাঝে আর কিছুই হওয়ার নেই। সারোয়ার থেমে যায়, ফিসফিসিয়ে বলে, তিতুনের কথা ভাববে তো একটাবার। আমি ক্লান্ত গলায় বলি, এবার একটু নিজেকে নিয়ে ভাবি সারোয়ার, তিতুন আমারই অংশ। ওকে নিয়ে আলাদা করে ভাববার কিছু নেই যে। তুমি ভালো থাক, চাইলে নতুন করে সংসার সাজাও, আমার কোনো আপত্তি নেই এতে। সারোয়ার কলম তুলে নেয়, কয়েকবার আমার দিকে তাকায়, সারা না পেয়ে নিঃশব্দে পেপারে নিজের দস্তখত আঁকে সে। মাথা নিচু করে বসে থাকে অনেকটা সময়। তখনই কলিং বেল বাজে। মোমেনা খালা দরজা খুলে দিতে মাশরাফিকে দেখা গেল। ম্যাডাম, সব কিছু ঠিক আছে? আমি সারোয়ারকে আর চোখে দেখে অভয় দিলাম। সব ঠিক আছে ভাই, কষ্ট করে এসেছেন এজন্য ধন্যবাদ। আরে কি বলেন ম্যাডাম, আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনি আমার মায়ের জীবন বাঁচিয়েছিলেন। আচ্ছা, যাই তাহলে। প্রয়োজনে এই ক্ষুদে মানুষটাকে স্মরণ করবেন কিন্তু। মাশরাফি যেভাবে এসেছিল সেভাবেই ফিরে গেল। আসলে সারোয়ারকে বিশ্বাস করিনি, ও যদি উল্টাপাল্টা করে। মাশরাফিকে সামান্য হিন্টস দিয়ে রেখেছিলাম, আমার সামান্য উপকার করতে পারলেও সে খুশি, তাই সুযোগ লুফে নিয়েছিল। আমরা মাঝে মাঝে মানুষ চিনতে ভুল করে ফেলি। মাশরাফি আসলে আমাকে শ্রদ্ধাই করে, আমি ওর অতিরিক্ত আনুগত্যে প্রশ্ন তুলেছিলাম। সারোয়ার মাথা নিচু করে বসেছিল। মাশরাফি চলে যাওয়ার সাথে সাথেই সে উঠে দাঁড়ায়। আসছি দুপুর, ভালো থেকো। আর কোনো প্রয়োজন হলে বিনা দ্বিধায় আমাকে ডাকবে। এতদিন কিছু করতে পারিনি, এখন থেকে চেষ্টা করব করতে, অন্তত আমার মেয়ের জন্য হলেও। আমি জবাব দিলাম না। সত্যি বলতে নিজেকে ভীষণ ভারমুক্ত লাগছে। তিতুন খুব জ্বালাবে কয়দিন জানি আমি, তাই তো ওকে নিয়ে কাল সাগরে যাচ্ছি। 3 দিন থাকবো ওখানে। তিতুনকে সময় দিব, সাথে নিজেকেও। একজনের অভিমান ভেঙে ফিরে আসার অপেক্ষায় দিন কাটাতে হবে এখন থেকে। সেই সাথে নিজের আর মেয়ের খেয়াল রাখতে হবে। তাই তো সামনের দিনগুলোর জন্য অনেক অনেক মানসিক শক্তির প্রয়োজন আমার। আমি সাগরের বিশালতা থেকে কিছু শক্তি নিয়ে ফিরবো। সারোয়ার চলে যাওয়ার পরে আমি মোবাইল নিয়ে বসি। জানি রঙ্গন দেখবে না, তবুও প্রতিদিন ওর সব যোগাযোগ মাধ্যমে নিয়ম করে মেসেজ পাঠাই। কোনোদিন যদি ওর নজর পড়ে, যদি অভিমান ভেঙে ফিরে আসে। প্রতিদিনের মতো আজও হতাশ হলাম আমি। কোথাও রঙ্গনের কোনো অস্তিত্ব নেই। পরক্ষণেই নিজেকে বুঝ দিলাম। হতাশা কাটিয়ে পুনরায় নতুন উদ্যমে লিখতে শুরু করলাম। জানিস রঙ্গন, তুই দূরে চলে যাওয়ার পরই টের পেলাম কি ভীষণ ভালোবাসি আমি তোকে। এতদিন কাছাকাছি পাশাপাশি থাকার পরেও কেন বুঝলাম না বলতো? নাকি ভেবেছিলাম জীবনটা এইভাবেই চলে যাবে? হয়তো মনের কোনো এক কোণে সারোয়ারের জন্য সুপ্ত অনুভূতি লুকিয়েছিল। আমি ভাবতাম আমি ওকে এখনো ভালোবাসি। এতদিন সারোয়ারের কাছে থেকে টের পেলাম ওর প্রতি কোনো অনুভূতি আমার আর জমা নেই। যা আছে সেটা কেবল করুণা। ঠিক যেমন তোর প্রতি ভালোবাসা বুঝিনি, দূরে গিয়ে বুঝিয়ে দিলি তুই আমার কতটা জুড়ে ছিলি। যা হয়েছে ভালোই হয়েছে, ঠিক হয়েছে। অনেক সময় সবকিছু হারিয়ে এই অমূল্য জিনিসটা পেতে হয়। আমিও পেয়েছি। আমি তোর জন্য অপেক্ষা করব রঙ্গন, হাসি মুখেই অপেক্ষা করব। এই অপেক্ষার জন্য কোনো অনুযোগ করব না। যবেই ফিরিস আমি আর তিতুন হাসি মুখে তোকে সম্ভাষণ জানাবো। লিখতে লিখতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তারই 2-1 ফোঁটা ফোনের স্ক্রিনে পড়লো। আমি সেন্ড বাটনে ক্লিক করে চোখ মুছে বারান্দায় যেয়ে দাঁড়াই। তাকিয়ে দেখলাম আকাশে মেঘ জমেছে। শীত কেটে গিয়ে গরমের আগমনী বার্তা ছিল আবহাওয়ায়, তবুও বৃষ্টি হওয়ার সময় না এটা। এ অবেলায় গগনে মেঘ জমা যেন আমার মনের প্রতিচ্ছবি। কি মনে হলো, ছুটে গিয়ে ফোনটা এনে মেঘলা আকাশের একটা ছবি তুলে নিলাম। রঙ্গনকে ছবিটা পাঠিয়ে আরো 2টো লাইন যোগ করে দিই মেসেজে। ফিরে আয় রঙ্গন, প্লিজ ফিরে আয়। এই মেঘ ভেজা দুপুরের নিমন্ত্রণে ফিরে আয় তুই। দুপুরের সাথে বৃষ্টিতে ভেজার নিমন্ত্রণে ফিরে আয়। বৃষ্টি শেষে রংধনু হয়ে ফিরে আয় আমার জীবনে।